সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যকার সদ্য স্বাক্ষরিত ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্নটা আসলে এই তিন দেশকে নিয়ে নয়, প্রশ্নটা বাংলাদেশকে নিয়ে। কারণ এই চুক্তিটি ৭ আগস্ট স্বাক্ষরিত হবার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন ভবিষ্যতে এই প্রতিরক্ষা কাঠামোতে আরও দেশকে যুক্ত করার চিন্তা রয়েছে। এর পরপরই তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়েনি সাফাকে বাংলাদেশকে এই সম্ভাব্য কাঠামোর অংশ করার একটি দৃশ্যপট নিয়ে বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে ভারতের এনডিটিভিও, যেখানে বলা হয়েছে বাংলাদেশ যদি সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের এই উদীয়মান প্রতিরক্ষা কাঠামোতে যুক্ত হয়, তাহলে ঢাকার পররাষ্ট্রনীতি আরও বহুমুখী এবং স্বাধীন হওয়ার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ভারতের জন্য তৈরি হতে পারে নতুন কৌশলগত বাস্তবতা। পাকিস্তান দক্ষিণ এশিয়ার পশ্চিম প্রান্তে, বাংলাদেশ পূর্ব প্রান্তে, আর সৌদি আরব এবং তুরস্ক পশ্চিম এশিয়া এবং ইউরোপের সংযোগস্থলে। ফলে বাংলাদেশের অংশগ্রহণ এই জোটকে শুধু মুসলিম বিশ্বের একটি প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে রাখবে না, এটি ভারত মহাসাগরীয় অঞ্চলেও একটি বিস্তৃত কৌশলগত কাঠামোর রূপ দিতে পারে। আর এখানেই ভারতের অস্বস্তির জায়গা, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যতই ঐতিহাসিক এবং ঘনিষ্ঠ হোক, এই সম্পর্কের ভিতরে এখন কিছু অমীমাংসিত প্রশ্ন রয়েছে, যেগুলো দুই দেশের আস্থাকে বারবার দুর্বল করেছে। সীমান্তে প্রাণহানি, পানি বন্টন, বাণিজ্যিক ভারসাম্য, সীমান্ত ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাবের অভিযোগ, সব মিলিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এক ধরনের সন্দেহ রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনাকে ভারতে রাখা এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নটি দুই দেশের সম্পর্ককে আরও স্পর্শকাতর করে তুলেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন বলছে তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। একই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতক দণ্ডিতদের ফেরত পাঠাতে কার্যকর পদক্ষেপ চেয়েছে ঢাকা। এই জায়গাটিতে মক্কা চুক্তির সম্ভাবনার সঙ্গে মিলিয়ে দেখতে পারি আমরা। কারণ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একই সময়ে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমতা, সার্বভৌম মর্যাদা, পারস্পরিক স্বার্থ এবং বাংলাদেশ প্রথম এই নীতির কথা বলেন, অন্যদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়, তাহলে এটিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি বৃহত্তম পরিবর্তনের অংশ হিসেবে পড়া যায় কিনা সে প্রশ্ন উঠবেই। জিয়াউর রহমানের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতির মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কৌশল ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যোগাযোগ গভীর করা হয়েছিল। তখন ওআইসি কেন্দ্রিক কূটনৈতিক পরিসরেও বাংলাদেশের অবস্থান জোরদার করার চেষ্টা ছিল। ফলে তারেক রহমানের নেতৃত্বে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত হলে সেটিকে একেবারে নতুন কোনো ধারণা হিসেবে দেখার সুযোগ তো আসলে নেই, বরং বিএনপির ঐতিহাসিক কূটনৈতিক ধারার একটি আধুনিক সংস্করণ হিসেবেও দেখা যেতে পারে। আর আজকের বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতীকী ঘটনাও সেই আলোচনাকে নতুন করে মাত্রা দিয়েছে। জাতীয় সংসদের স্পিকারের আসনের পেছনে কালেমা তৈয়বার আরবি ক্যালিওগ্রাফি স্থাপনের খবর এসেছে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে। রাষ্ট্র আধুনিক হবে, গণতান্ত্রিক হবে, একই সঙ্গে দেশের ধর্মীয় এবং সাংস্কৃতিক মূল্যবোধের উপস্থিতি থাকবে, এমন একটি ভারসাম্যের বার্তা এখান থেকে আমরা পড়তে পারি। আর সেই জায়গা থেকেই মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বাংলাদেশ যদি তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, সেটি শুধু ধর্মীয় পরিচয়ের প্রশ্ন নয়, এর পেছনে অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং কূটনৈতিক বিকল্প হিসেবেও দেখা যেতে পারে। বিশেষ করে তুরস্কের প্রতিরক্ষা শিল্প বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ড্রোন, যুদ্ধজাহাজ, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সামরিক উৎপাদনের সক্ষমতার ক্ষেত্রে তুরস্কের অগ্রগতি বাংলাদেশকে নতুন বিকল্প দিতে পারে। পাকিস্তান দিতে পারে সামরিক অভিজ্ঞতা এবং কৌশলগত সহযোগিতা, সৌদি আরব দিতে পারে অর্থনৈতিক এবং রাজনৈতিক ওজন। তবে এই তিন দেশের শক্তিকে বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ করে তুলবে বাংলাদেশের নিজেদের অবস্থান। বঙ্গোপসাগরের প্রবেশদ্বারে বাংলাদেশ, ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলের কাছাকাছি বাংলাদেশ
একই সঙ্গে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলেও বাংলাদেশ। তাই বাংলাদেশের সম্ভাব্য যোগদানকে শুধু মুসলিম জোটে যোগ দেওয়ার হিসেবে দেখলে পুরো বিষয়টি আসলে বোঝা যাবে না। এটি আসলে বাংলাদেশের কৌশলগত অবস্থানের পূর্ণ নির্ধারণের প্রশ্ন। আর যদি কোনো দিন বাংলাদেশ সত্যি এই চুক্তিতে যোগ দেয়, তাহলে সেটি হবে পুরো ঘটনার সবচাইতে বড় সিদ্ধান্ত। কারণ তখন বিষয়টি শুধু একটি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কিন্তু বদলে যেতে পারে বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির হিসেব। তবে এর অর্থ এই নয় যে ভারতকে বাদ দিতে হবে, বরং ভারতের পাশাপাশি তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান সহ একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়া। এটাই হতে পারে একটি পরিণত বহুমুখী পররাষ্ট্রনীতির ভিত্তি। কারণ কোনো একটি শক্তির উপর নির্ভরতা কমিয়ে অন্য একটি শক্তির উপরে নতুন নির্ভরতা তৈরি করাকে স্বাধীন পররাষ্ট্রনীতি নিশ্চয়ই বলা যায় না। ভারতের উপর নির্ভরতা থেকে বের হয়ে পাকিস্তান নির্ভরতা তৈরি করাও কোনো সমাধান নয়। একই কথা তুরস্ক, চীন বা সৌদি আরবের ক্ষেত্রেও প্রযোজ্য। স্বাধীনতা মানে হলো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিজের হাতে রাখা। আর মক্কা চুক্তির সম্ভাবনা বাংলাদেশের সামনে সেই নতুন দরজা খুলে দিতে পারে। কিন্তু দরজা খোলা মানে এই নয় যে তা দিয়ে ঢুকতেই হবে। বাংলাদেশকে আগে হিসেব করতে হবে এতে তার জাতীয় নিরাপত্তা কতটা শক্তিশালী হবে, প্রতিরক্ষা সক্ষমতা কতটা বাড়বে, অর্থনৈতিক সুবিধা কী হবে, আর সবচেয়ে বড় কথা, ভারতের সঙ্গে সম্পর্কের উপর এর প্রভাবটা কী পড়বে। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের ভৌগোলিক সম্পর্ক এখন কোনো জোটে যোগ দিলেই ভারতকে পাশ কাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে। তবে দুটো সার্বভৌম রাষ্ট্রের পারস্পরিক স্বার্থ এবং সমতার সম্পর্ক থাকুক। আর ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বন্ধুত্ব, সহযোগিতা, নির্ভরতা, সন্দেহ এবং অমীমাংসিত স্বার্থের এক ভঙ্গুর ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে, সে বিষয়টাও আমাদেরকে বিবেচনা নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ আপের সঙ্গে।